নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অষ্টম পে কমিশন নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। 18,000 থেকে বেড়ে বেসিক পে হতে পারে 69,000 টাকা, এবং শোনা যাচ্ছে এই সুপারিশ যে বৃদ্ধি করা হবে 69,000 টাকা যদি একেবারে না হয়, তার কাছাকাছি কিন্তু একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন পৌঁছাতে পারে। তো অষ্টম বেতন কমিশন নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারবেন। বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেল থেকে, বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলগুলো থেকে কিন্তু আমি খবর কালেক্ট করেছি এবং আপনাদের সামনে বিস্তারিত রাখছি। অষ্টম বেতন কমিশন নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এবার কর্মী সংগঠনের দাবি অনুযায়ী ন্যূনতম মূল যে বেতন তা বেড়ে 69,000 টাকা হতে পারে, যা আগে ন্যূনতম বেতন ছিল 18,000 টাকা। অর্থাৎ 18,000 টাকার যে বেতন ছিল, আপনারা জানেন যে শুরুতে ডিএ 0% হয়ে যায়, অর্থাৎ 18,000 টাকা থেকে বেতন শুরু হয়েছিল এবং পে কমিশন লাগু হয়। 69,000 টাকা হয়তো এখন শুরুতে হবে, অর্থাৎ স্টার্টিং স্যালারি 69,000 টাকা হতে পারে। শোনা যাচ্ছে নতুন সুপারিশে অনেকটাই বেতন বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খবর। এই বেতন বৃদ্ধির বিষয়টি অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খবর বললে শুধু ভুল হবে, অনেক রাজ্য সরকার কিন্তু কেন্দ্রীয় যে পে কমিশন তাকে কিন্তু অনুসরণ করে। এই বেতন বৃদ্ধির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। এটি আসলে একটি নির্দিষ্ট গুণক, অর্থাৎ আগের বেতন থেকে কতটা বৃদ্ধি পাবে একটা সংখ্যা থাকে। ফিটমেন্ট ফ্যাক্টর একটা গুণিতক থাকে বা গুণক থাকে। যেমন সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এর উপর ভিত্তি করে এর আগে ষষ্ঠ পে কমিশনের ন্যূনতম বেতন ছিল 7,000 টাকা। সপ্তম বেতন কমিশনে 2.57 গুণ করে হয় মোটামুটি 18,000 টাকা। অষ্টম বেতন কমিশনে এবার ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে তা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠন নানা দাবি তুলছে। যেমন অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের মতে এই ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 হওয়া উচিত, অর্থাৎ 3.83 যদি হয়। এর আগে যেহেতু সপ্তম বেতন কমিশনে 18,000 টাকা ছিল বেসিক পে, অর্থাৎ 3.83 ইন্টু 18,000 68,940, প্রায় 69,000 টাকা হচ্ছে ন্যূনতম বেতন। অবশ্যই এই যে পে কমিশন যে সুপারিশটা করবে বা বিভিন্ন কর্মচারী সংগঠন যে দাবিগুলো করছে, পে কমিশন সেটা মেনে নাও নিতে পারে। কিন্তু পে কমিশন মেনে না নিলেও কাছাকাছি কিন্তু একটা বেতন বা একটা কাছাকাছি একটা সংখ্যা কিন্তু হবে। সেটা পে কমিশন যারা রিপোর্ট প্রকাশ করবেন তাদের রিপোর্টেও থাকবে এবং সরকারও কিন্তু কিছুটা হলেও সেটা মেনে নেবে। তার কারণ পে কমিশনের সুপারিশ একেবারে র্যাডিক্যালি চেঞ্জ করে দেওয়াও সরকারের পক্ষে সম্ভব নয়। এবার প্রশ্ন উঠছে, কেন এই বিশাল বেতন বৃদ্ধির দাবি? কর্মচারী সংগঠনগুলির মতে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নগুলি বেতন নির্ধারণের সূত্রে বেশ কিছু বড় পরিবর্তনের দাবি তুলেছে। যেমন ফ্যামিলি ইউনিট কাউন্ট বৃদ্ধির দাবি। সপ্তম পে কমিশনে 3 সদস্যের পরিবার, কর্মী, স্বামী স্ত্রী এবং 2 জন সম্ভাব্য যদি ধরে নেওয়া হয় ডিপেন্ডেবল, তাহলে দেখা যাচ্ছে যে এই ইউনিয়নগুলি বাবা মা শ্বশুর শাশুড়িকে অন্তর্ভুক্ত করে 5 সদস্যের পরিবারের ভিত্তিতে বেতন কাঠামো তৈরির দাবি জানিয়েছে কর্মচারী সংগঠনগুলি। এবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের নতুন গাইডলাইন অনুযায়ী খাবারের ক্যালোরি খরচ, অর্থাৎ কতটা পুষ্টি প্রয়োজন একজন মানুষের, সেখানে 3,490 ক্যালোরি খাবারের খরচ, আবাসন খরচ 3% থেকে বাড়িয়ে 7.5% ধরা হচ্ছে। এরপরে জ্বালানি বিদ্যুৎ খরচ রয়েছে। বিদ্যুৎ খরচ এবং জ্বালানি খরচ তো বিপুল বলা যায়, গ্যাসের দামও বেড়েছে, কারেন্টের বিল বেশি আসছে। এরপরে ধরুন শিক্ষার খরচ এবং সামাজিক উৎসবে খরচ একটা আছে, সামাজিক উৎসবে মানুষ পার্টিসিপেট করেন। তো এই সমস্ত দাবিগুলো নিয়ে প্রায় 1.5 কোটিরও বেশি কর্মচারীর পেনশনভোগী তাদের কিন্তু 69,000 টাকা বেতন ন্যূনতম রাখার দাবি কিন্তু উঠে আসছে। টেক হোম স্যালারি কতটা বাড়তে পারে এই নিয়ে জানা যাচ্ছে, সরকার চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর যতটাই কমাক না কেন, তবুও কর্মচারীদের হাতে আসা মোট বেতন অর্থাৎ টেক হোম স্যালারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ মূল বেতন বাড়ার
সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA, মহার্ঘ ভাতা DA, যাতায়াত ভাতা অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স TA সহ অন্যান্য যে সমস্ত উপাদান এমনিতেই বেড়ে যাবে। অষ্টম পে কমিশনের চূড়ান্ত রিপোর্টের পরেই স্পষ্ট হবে সাধারণ কর্মচারীদের পকেটে শেষ পর্যন্ত কতটা টাকা ঢুকবে। অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একটা ফ্যামিলিতে কত খরচ হতে পারে, তার পরিবারে বিদ্যুৎ খরচ, তার পরিবারের জীবন ধারণের যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কতটা খরচ হতে পারে তার একটা আভাস কিন্তু কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পে কমিশনের কাছে কিন্তু দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে এখন একটাই প্রশ্ন, কবে হাতে আসবে অষ্টম পে কমিশনের টাকা? অর্থাৎ সুপারিশ করার পরে কবে এটা লাগু হবে সেটাও একটা বিরাট প্রশ্ন। এবং এরিয়ার দেওয়া হবে কি না সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যাক্সিমাম মানুষ কিন্তু মনে করছেন, কর্মচারীরা মনে করছেন যে এরিয়ারও তারা পাবেন। তার কারণ এর আগে কিন্তু এরিয়ার দিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই কমিশনের কাছে বেতন বৃদ্ধির প্রস্তাবের সময়সীমা অতিক্রম হয়েছে। বিভিন্ন কর্মী সংগঠন সেখানে নিজেদের প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছে। ব্যক্তিগতভাবেও অনেকে অনলাইনে জমা দিয়েছেন, আপনারা জানেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে কর্মীদের বেতন বৃদ্ধি। এখন আপনারা জেনে নিন কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত বেতন বৃদ্ধি হবে কর্মীদের। অর্থাৎ একটা যদি টেবিল আমরা দেখি তাহলে কতটা হবে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। তার আগে বাজার বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন। ব্যাংক বাজারের CEO আদিল শেট্টি জানিয়েছেন, ফিটমেন্ট ফ্যাক্টর হলো পুরনো ও নতুন বেতন কাঠামোর মধ্যেকার সেতু। এর সামান্য পরিবর্তনও কর্মচারীদের টেক হোম স্যালারি ও অবসরের পর পেনশন ও অন্যান্য সুবিধায় বড়সড় প্রভাব ফেলে। বর্তমানে প্রায় 55 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69 লক্ষ পেনশনভোগী এই সিদ্ধান্তের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন। এখন ধরুন 18,000 টাকা যদি ফিটমেন্ট ফ্যাক্টর, 18,000 টাকা যদি আগের মূল বেতন, তার সাথে ফিটমেন্ট ফ্যাক্টর করলে কতটা দাঁড়াচ্ছে, টেবিলটা কি বলছে আপনারা দেখুন। ধরুন আগের যে পে কমিশন ছিল 2.57, সপ্তম পে কমিশনের যে বেঞ্চমার্ক ছিল ফিটমেন্ট ফ্যাক্টর, একাধিক চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত। অর্থাৎ আগের যে 7,000 টাকা মাইনে ছিল তার সাথে 2.57 গুণ করলে 18,000 হচ্ছে। তো এখন 18,000 ধরতে হবে, যেহেতু সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেতন ছিল 18, 2.57 গুণ করে ধরা গেল অষ্টম বেতন কমিশনও 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর লাগু, তাহলে দাঁড়াচ্ছে 46,260 টাকা। 3 হয়ে গেলেই হয়ে যাচ্ছে 54,000 টাকা, 3.5 হলে হচ্ছে 60 লাখ টাকা এবং 3.83 হলে কিন্তু 69 লক্ষ টাকা। আমরা এখন ধরে নিচ্ছি যে 3 হলো, 2.57 না হয়ে যদি 3 হয় তাহলে কিন্তু 54,000 টাকা মতো হয়ে যাচ্ছে। আর যদি 2.57 হয় তাহলেও কিন্তু 46,000 টাকা হচ্ছে। অর্থাৎ প্রায় 50,000 টাকার কাছে একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন হচ্ছে, এটুকু কিন্তু প্রায় নিশ্চিত বলা যায়। কেন্দ্রীয় সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের শুধুমাত্র কি বলবো, অনুমোদন শুধু বাকি, ক্যাবিনেটে নিশ্চয়ই সেটা অ্যাপ্রুভ করতে হবে, শুধু সেটুকু কাজই বাকি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের যাদের বর্তমান বেসিক পে তুলনামূলকভাবে বেশি, তাদের ক্ষেত্রে এই পার্থক্যের পরিমাণ আরও বিশাল হবে। যেমন ধরুন যাদের 44,900 টাকা, তাদের ফিটমেন্ট ফ্যাক্টর 3 হলে প্রায় 1,34,000 টাকা হয়ে যাচ্ছে। আবার 3.83 হলে 1,71,000 টাকা হয়ে যাচ্ছে। তো এইসব বিষয়গুলো রয়েছে। অনেকেই বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলছেন। বিশেষজ্ঞদের মতে সরকার ও পে কমিশনকে একদিকে যেমন কর্মচারীদের প্রত্যাশা ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রাখতে হবে, অন্যদিকে একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেশের রাজকোষের উপর আর্থিক প্রভাবের সামঞ্জস্য রাখতে হবে। কেননা আমরা জানি রিজার্ভ ব্যাঙ্কে অনেক সময় কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ড দিতে হয়েছে। অর্থাৎ এতটা রাজকোষ ঘাটতি হয়ে গিয়েছে, তখন কেন্দ্রীয় সরকার, যেমন একবার রিজার্ভ ব্যাঙ্ক প্রায় 69,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ড দিয়েছিল। তো কেন্দ্রীয় সরকারকে এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে। রাজকোষ ঘাটতি মাথায় রেখে কিভাবে কর্মচারীদের স্বস্তিও আনা যায়, আবার রাজকোষ ঘাটতিও কমানো যায়। কারণ রাজকোষে যদি বিপুল ঘাটতি হয় তাহলে কৃষিতে যে ভর্তুকি তা কমাতে হবে, বিদ্যুতে ভর্তুকি কমাতে হবে, অর্থাৎ বিদ্যুতের খরচও বেড়ে যাবে। আমরা জানি গ্যাস এবং তেল, অর্থাৎ পেট্রোল ডিজেল, প্রাকৃতিক যে তেলগুলো, প্রত্যেকটাতেই কিন্তু ভারত সরকারকে প্রচুর পরিমাণে আপনার কিন্তু ডিভিডেন্ড দিতে হয়, ভর্তুকি দিতে হয়। তার কারণ
তেল কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের আমদানি করতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে একটা নিশ্চয়ই সমাধান সূত্র বের করা হবে, অর্থাৎ কর্মচারীদেরও খুশি হওয়া এবং একদিকে রাজকোষ ঘাটতিও কম হওয়া, যাতে সামাজিক প্রকল্পগুলো কোনো সমস্যা না হয়। ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে 2 ঘন্টা দেরি করলে যে ছুটি যেন না কাটা হয়, এই ধরনের একটি দাবিও তোলা হয়েছে। এটা নিয়ে যদিও অনেকে হইচই করছেন সোশ্যাল মিডিয়ায়, আদৌ এটা লাগু হবে কিনা জানি না, কিন্তু বলা হয়েছে যে 2 ঘন্টা দেরি করলেও কোনো অফিসে ধরুন কেউ 2 ঘন্টা, সাপোজ 10টা 15, 10টা থেকে অফিস, তো 2 ঘন্টা যদি দেরি হয় তাহলেও স্বস্তি দেওয়ার কথা বলা হয়েছে। ক্যাজুয়াল লিভ বা সিএল কেটে নেওয়ার বিষয়ে বড়সড় নিয়ম বদল প্রয়োজন বলে তারা মনে করেছেন। ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ গাইড সাইডের পক্ষ থেকে এই প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। এবং বর্তমানে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাসে 2বারের বেশি 1 ঘন্টা পর্যন্ত দেরি করে আসলে তার কিন্তু অর্ধেক সিএল কাটা যায়, এবং সেটা রাজ্য সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা সবাই জানেন যে 10টার জায়গায় যদি কেউ 11টাতে অফিস ঢোকে, 11টা 1 হয়ে যায় বা 11টা 2 হয়ে যায়, তাহলে কিন্তু তার হাফ সিএল চলে যাবে। কিন্তু এখন সেটা 2 ঘন্টা করার কথা বলা হচ্ছে। 2 ঘন্টা গ্রেস পিরিয়ড বা 120 মিনিট ছাড় দেওয়া হোক, এরকমটা দাবি করা হয়েছে। এই 2 ঘন্টা পার হওয়ার পরেই কেবল হাফ ডিউটি সিএল কাটার নিয়ম কার্যকর করা হোক, যা কার্যকর হলে স্বস্তি পাবেন কর্মচারীরা। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টা আদৌ লাগু হবে কিনা জানি না। 10টারটা যদিও 10টা 15 অবধি ছাড় দেওয়া হয়, তো তারপরে 11টা ধরে নিন 45 মিনিট মতো ছাড় পাওয়া যায়, তো সেটা আরও 1 ঘন্টা বাড়ানোর কথা কিন্তু বলা হয়েছে। আঘাতজনিত ছুটির নিয়মে বদল। আগামী দিনে নতুন প্রস্তাবিত ছুটির নিয়ম বদল হলে দেরিতে হাজিরার পাশাপাশি স্টাফ সাইড আরও একটি গুরুত্বপূর্ণ মানবিক দাবি করেছে যে অনেকের যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে ইনজুরি লিভের ক্ষেত্রে একটি নিয়ম বিলোপ ঘটানোর কথা তারা কিন্তু বলেছেন। আগের যে রুলস আছে সেই রুলসটাকে কিছুটা শিথিল করার কথা তারা বলেছেন। টেবিলটা আপনারা দেখে নিন, পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এখন বর্তমান নিয়ম রয়েছে 10টার জায়গায় যদি 11টায় কেউ অফিস ঢোকে তাহলে তার হাফ সিএল হয়, সেটা আরও 1 ঘন্টা বাড়ানো হচ্ছে, প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ 10টার জায়গায় কেউ যদি 12টায় অফিস ঢোকে, অর্থাৎ 11টা 59-এও যদি অফিস ঢোকে বা 11টা 58-এ যদি অফিস ঢোকেন, তাহলে তার কিন্তু অবশ্যই একটা লেট হবে, কিন্তু তার ছুটি কাটা যাচ্ছে না। মাসে 2বার ছিল, এবার এইটা বলা হয়েছে কোনো নির্দিষ্ট প্রস্তাবে বলা হয়েছে কোনো নির্দিষ্ট বার থাকছে না। যদিও সেটা পে কমিশনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, সরকারের পক্ষেও আমার মনে হয় সম্ভব নয়। সর্বোচ্চ 2বার যেটা এখন আছে, হয়তো সেটা থেকেও যেতে পারে। এরপরে বলছে প্রতিবার আলাদাভাবে হিসাবে যে পদ্ধতি আলাদাভাবে গোনা হয়, নতুন প্রস্তাবে বলা হয়েছে পুরো মাসের মোট হিসাব যোগ করা হোক। এবার আরেকটি বিষয় দাবি করা হচ্ছে, পেনাল্টি বা ছুটি কাটার নিয়ম। 2বারের বেশি 1 ঘন্টার দেরি হলে পেনাল্টি, সেটা বলা হচ্ছে মাসে মোট 120 মিনিটের বেশি, অর্থাৎ পুরো মানে কতক্ষণ দেরি করেছেন এরকমটা দেখা হচ্ছে। এমন হলো 10টার জায়গায় তিনি 11টা অবধি তো ছাড় আছে, ধরুন 11টার জায়গায় তিনি হয়তো 10:30 করেছেন 4 দিন, তাহলে তার তো ছুটি কাটা যাচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে সময়টাও ধরা হোক, অর্থাৎ 10:30 মানে তার 8 ঘন্টা লেট হচ্ছে। আবার 4 দিনে 8 ঘন্টা হলে 4 দিনে 12, 120, অর্থাৎ 120 মিনিট হিসেবে 2 ঘন্টা হচ্ছে টোটাল। এইভাবে পুরো সময়টা হিসেব করে কর্মচারী, বলা যায় কর্মচারীর পক্ষেই তারা বিভিন্ন দাবি করেছেন। সংগঠন বিভিন্ন তারা প্রস্তাব দিয়েছেন। অবশ্যই পে কমিশন সেটা বিবেচনা করে দেখবেন। এবার অবশ্যই যে তারিখের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। গত 15ই জুন কিন্তু সময়সীমা শেষ হয়েছে সংগঠনগুলির সুপারিশের ক্ষেত্রে পে কমিশনকে বিভিন্ন দাবি দেওয়া, এবং এখন আলোচনা শেষ পর্যায়ে চলছে। ডিএ বাড়ি ভাড়া ভাতা জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, অর্থাৎ হাউস রেন্টটা ডিএর সাথে জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং 50% হাউস রেন্ট ডিএ মূল বেসিক পের সাথে মার্জ করে দেওয়ার কথাও বলা হয়েছে। তো একাধিক দাবি তারা তুলে ধরেছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, এবং তাদের পক্ষ থেকে হাউস রেন্ট অ্যালাউন্সের নিয়মে বড়সড় 5টি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ হাউস রেন্ট যেটা হয় সেটা আমরা জানি রাজ্য সরকারের ক্ষেত্রে 12%, যেটা আগে 15% ছিল, সেটা এখন 12% করা হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এটা অনেক দিন থেকেই ছিল। বিভিন্ন গ্রামাঞ্চলে অফিস, শহরাঞ্চল অফিস, যেহেতু বাড়ি ভাড়া আলাদা, রেট আলাদা, সেই জন্য একটা তো নিয়ম ছিলই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।
সেই বিষয়ে কিন্তু একটি সুস্পষ্ট দাবি করেছে। আমরা টেবিলটা দেখে নেব তার আগে দেখুন কারা কী প্রস্তাব দিয়েছেন। যেমন বর্তমান বাজারের প্রকৃত বাড়ি ভাড়া এবং সরকারি কর্মচারীদের দেওয়া এইচআরের মধ্যে একটি বড় ফারাক বা গরমিল রয়েছে। বিশেষ করে বড় শহরগুলিতে সামান্য টাকায় ভালো আবাসন পাওয়া অসম্ভব। তাই কর্মী সংগঠনের দাবি হলো বৈষম্য দূর করতে হবে এবং জনসংখ্যার ভিত্তিতে নতুন সীমার হার করার কথা বলা হয়েছে। অর্থাৎ যেখানে প্রচুর ধরুন মানুষ বাস করেন সেখানে তো বাড়ি ভাড়া অবশ্যই মানে বেশি হবে, বাড়ি ভাড়া ভাতা সেখানে বেশি হবে। আবার হয়তো একটা খুব ভালো সাজানো গোছানো শহর, কিন্তু দেখা গেলো সেই শহরে লোক সংখ্যা অনেকটাই কম, তো সেখানে বাড়ি ভাড়া ভাতা কম হবে, বাড়ির খরচা কম হবে। দেখুন টেবিলটায় তারা বলেছেন কর্মচারী সংগঠনগুলো যে 50 লক্ষ বা তার বেশি জনসংখ্যা রয়েছে এরকম শহরে যদি কারো পোস্টিং হয় সেটাকে ক্লাস এক্স ধরা হোক এবং সেখানে মূল বেতনের 40% হাউস রেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। বা আবার যেখানে 5 লক্ষ থেকে 50 লক্ষ ওয়াই ক্যাটাগরি সেখানে বলা হচ্ছে যে 35% হাউস রেন্ট দিলেই হবে। আর 5 লক্ষের নিচে যে সমস্ত শহরগুলো রয়েছে এসব জায়গায় কেন্দ্রীয় সরকারি অফিসও কম, কিন্তু নিশ্চয়ই কিছু অফিস আছে, সেখানে বলা হচ্ছে 30% হাউস রেন্ট দিলেই হবে। তো অবশ্যই এই যে এইচআরের হার, হাউস রেন্টের হার কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রয়েছে এবং সেটা কিন্তু এইভাবে সেগ্রিগেট করে দেওয়ার কথা কিন্তু কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। ডিএ মার্জের যে কথাটা আমি বলছিলাম একটু আগে, সেটা বলা হয়েছে ডিএর সঙ্গে যুক্ত হোক এইচআরে। কর্মী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো মাসিক বাড়ি ভাড়া ভাতাকে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্সের সঙ্গে সরাসরি যুক্ত করা হোক। এর ফলে বাজারে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের এইচআরে বৃদ্ধিও পাবে এবং প্রতি 5 বছর অন্তর মুদ্রাস্ফীতি যেহেতু হচ্ছে সেই জন্যে 5 বছর অন্তর বলা হচ্ছে যে বেতনের বিষয়টাও দেখা হোক। এটাও আমার মনে হয় না দাবি মানা হবে কিনা, তার কারণ বর্তমান নিয়মে 10 বছর অন্তর পে কমিশন বসে, অর্থাৎ প্রত্যেকের স্যালারি স্ট্রাকচার খতিয়ে দেখা হয়। 10 বছর অন্তর পে কমিশন আছে এবং স্বাধীনতার পর থেকে তাই হয়ে আসছে। তো সেটা 5 বছর অন্তর কর্মচারী সংগঠন দাবি করলেও এটা অবশ্যই হয়তো একটু বেশি তাদের কাছে মনে হতে পারে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, পেনশনভোগীদের জন্যও কিন্তু এইচআরের সুবিধার কথা বলা হয়েছে। অবশ্যই পেনশনভোগীদের কথা ভাবা উচিত। শেষ বয়সে অনেকটাই খরচ তাদের বেড়েও যায়, ওষুধপত্র খরচ থাকে। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি অত্যন্ত মানবিক এবং বড় দাবি। কর্মী সংগঠনের বক্তব্য, অবসরের পর পেনশনভোগীদের একটা আয়ের যে একটা বড় অংশ চলে যায় তাদের কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে। তো এই ব্যাপারটা দেখার কথা বলা হয়েছে এবং রেলের সিনিয়র সিটিজেন্স তাদের যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকেও কিন্তু এই দাবি তুলে ধরা হয়েছে। বিভিন্ন দাবি তারা মানবিক দাবি তারা করেছেন। তো বন্ধুরা, আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো বিষয়টা আমি তুলে ধরছি একাধিক নিউজ চ্যানেল থেকে এবং একাধিক অনলাইন বা প্রিন্ট মিডিয়া থেকে খবর নিয়ে আমি এই খবর নিয়ে আমি কালেক্ট করে আপনাদের জানাচ্ছি। আপনারা বিভিন্ন বিষয় জানতে পাচ্ছেন খুঁটিনাটি। যেমন একাধিক বৈঠকও হয়ে গিয়েছে। কিছুদিন আগে পাটনায় বৈঠক হয়েছে, লখনৌয়ে বৈঠক হয়েছে এবং পরবর্তী লখনৌয়ে যে অষ্টম পে কমিশনের 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠকও ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেখানে উত্তরপ্রদেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী, রেল এবং প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করা হচ্ছে। এবং বন্ধুরা, এখন আমি এই যে আপনাদের খবরটা জানাচ্ছি, এই মুহূর্তে কিন্তু কলকাতাতেও কিন্তু বৈঠক চলছে। অর্থাৎ কলকাতাতেও কর্মচারী সংগঠনদের বিভিন্ন বিষয় পে কমিশনের কাছে কিন্তু তুলে ধরা হচ্ছে। যেমন দেখুন এখানে পরিষ্কার, উড়িষ্যাতে 6-7 জুলাই হয়ে গিয়েছে ভুবনেশ্বরে বৈঠক। কলকাতায় 9-10 জুলাই কলকাতায় রাজ্যভিত্তিক কর্মচারী সংগঠন এবং স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক চলছে পে কমিশন টিম, পে কমিটির যে টিম। এছাড়া দিল্লি, লাদাখ এবং শ্রীনগরেও কিন্তু আলোচনা ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিভিন্ন বৈঠক থেকে বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে তারা, সাউথেও তারা, চেন্নাইয়েও সেখানে সংগঠনদের সাথে কথা বলেছেন, কর্মচারীদের সাথে কথা বলেছেন বিভিন্ন সংগঠনের সাথে। তো মূল ফোকাস সম্পূর্ণভাবে রাজ্য স্তরের বৈঠক এবং চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করা দিয়ে। অর্থাৎ সেন্ট্রাল পে কমিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিটি, সেন্ট্রাল পে কমিশন, অষ্টম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে পে কমিশন, এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেন্দ্রীয় সরকারি যে কর্মচারীদের সংগঠনের যে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে অষ্টম পে কমিশন তার যে রিপোর্ট প্রকাশ হবে, সেই রিপোর্টটা কিন্তু সারা দেশের রাজ্যগুলো কিন্তু কিছু কিছু রাজ্য তো ফলো করে। তো এখন প্রশ্ন হচ্ছে কখন এটা হতে পারে। দেখুন, 2027 সালের প্রথমার্ধে রিপোর্ট বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সেটা জানুয়ারি মাসের মধ্যে হোক বা ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে হোক, কিন্তু জানা যাচ্ছে যে 2027-এর মধ্যেই। দেখুন, পরিষ্কার বলে দিয়েছে রিপোর্ট জমা পড়ার পর সরকারের সাথে পর্যালোচনা এবং অনুমোদন করতে 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা নয়। সেই হিসেব অনুযায়ী কর্মচারী এবং পেনশনভোগীরা 2027 সালের এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন ও পেনশন পেতে পারেন বলে বিশেষজ্ঞরা আশা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য সরকারের পর্যালোচনার পরেই নেওয়া হবে। আপনারা বুঝতেই পারছেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে, কিন্তু এইটুকু মোটামুটি এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারলেন যে লোকসভা ভোট 2029-এর অনেক আগে, 2028-এও নয়, 2027-এর মাঝামাঝি বা 2027 সালের শেষ দিকে কিন্তু পে কমিশন অবশ্যই চালু হয়ে যেতে পারে। এবং এরিয়ারের যে বিষয়টা, সেটা নিয়ে অবশ্যই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এর আগের যে সরকার, মানে এর আগের যে যখন পে কমিশন হয়েছিল, এবং তখন কিন্তু এরিয়ার তারা পেয়ে গিয়েছিলেন। তো বন্ধুরা, পে কমিশন সম্পর্কিত বিস্তারিত খবর আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। চাকরি এবং সাম্প্রতিক ঘটনাবলীর বিস্তারিত খবর জানার জন্য এই চ্যানেলে নজর রাখুন।